স্যারের মতে ওনার ফ্যামিলিতে ওনার চেয়ে একজন বড় জাদুঘর আছে। জয়শ্রী সরকার। জয়শ্রী সরকার না না, মানিকা সরকার? উনি জয়শ্রী সরকার। মানিকা সরকার না, না মানে ওনার মতে ওনার থেকে উনি বড় ম্যাজিশিয়ান। কিছুক্ষণ আগেই বলেছে। क्या बात है, ক্লাস 10। আচ্ছা শোনো, মানিকা নিয়ে যখন কথা শুরুই হয়েছে, মেয়েদের কথা বলেন। ইউর প্রাউড ফাদার? হাউ Definitely yes. প্রথম দিন তুমি যখন পারফর্ম করতে দেখেছো, তুমি কোথা থেকে, মানে যে ফার্স্ট টাইম ইউ স, আমি Wings এ ছিলে? পাশে ছিলাম। তুমি তখন ঠিক নিশ্চয়ই বুঝতে পেরেছো তখন তোমার বাবা কিভাবে ফিল করেছে যখন তুমি পারফর্ম করছিলে? এই ফিলিংটা বোধহয় তখনই তুমি রিয়েলাইজ করলে? তখন বাবা আর আমি দুজনে একসঙ্গে স্টেজে ছিলাম। হ্যাঁ। বাবার চোখটা দেখে আমি বুঝতে পারছিলাম যে হি ইজ ফিলিং ভেরি প্রাউড, অনেক ভেরি কনফিডেন্ট। কিন্তু বাবার তো তখন অ্যাক্টিং ছিল, চোখ ছিল পাবলিকের দিকে, পাবলিকে তো ঠকাতে পারা যায় না। বাবা তার অভিনয় করছেন ঠিকই, কিন্তু এক ঝলকে যখন আমার দিকে তাকাচ্ছেন, সেই চাউনির মধ্যে যে আশীর্বাদ, যে কনফিডেন্স, অতটা আশীর্বাদ, কনফিডেন্স বা অতটা ভালোবাসা আমি আমাদের মেয়েদেরকে দিতে পেরেছি কিনা আমি জানি না, তবে ইচ্ছে করে দিতে। জেনে নি মানে কি বলছে দেখি। হাই বাবা, আমি জানি তুমি আমার প্রত্যেকটা কথা পরিষ্কার শুনতে পাচ্ছ, আর আজকে আমি চান্স পেয়েছি তোমার ব্যাপারে বলার জন্য। এরম চান্স সহজে আসে? একটা খুব মজার ঘটনা আপনাদের বলি। তখন বোধহয় আমার বয়স ছিল অ্যারাউন্ড 8 কি 9। বাবা মার সঙ্গে আমি তখন ইউএসএ সফরে বেরিয়েছি, বাবা মার ওখানে শো চলছে, আর আমরা গিয়েছিলাম আমার জেঠুর বাড়িতে। আমার জেঠু ইজ সেটেলড ইন ইউএসএ। তো জেঠুর বাড়িতে গিয়ে রাত্রিবেলা যাওয়া হয়, অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেতে বসা হয়েছে, এন্টায়ার ফ্যামিলি মানে সরকার গোষ্ঠী ওখানে বসে রয়েছে, খুব মজা আলোচনা হচ্ছে। হঠাৎ জেম্মা মানে আমার জেঠিমা একটা অ্যালবাম বের করে আনলেন, পুরনো ছবির সব অ্যালবাম, এবং সেইখানে পাতা উল্টাতে উল্টাতে বেশিরভাগটাই জেঠু এবং জেঠিমার ছবি। হঠাৎ একটা ছবি দেখে আমি আটকে যাই, এটা কি হলো? দেখি বাবা এরকম কপালে মানে চন্দন টন্দন পরে রয়েছে, একটা খুব সুন্দর একটা জামা পরে রয়েছে, একটা আবার সোনার চেনও রয়েছে গলায়, আর মা একদম বউয়ের মতো সেজে রয়েছে, সে মাথায় মুকুট ফুকুট পরে, এবং দুজনের মুখেই কিন্তু বিশাল একটা হাসি। আমি বললাম, বাবা তুমি বিয়ে করেছো, মাকে আমায় বলোনি তো? উই ওয়ার নট ইনভাইটেড। আর বাবা বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি একদিন আমি তোমার সামনে বিয়ে করব। বাবা কিন্তু কথা রেখেছেন, এই কয়েক বছর আগেই দ্বিতীয়বার মাকে বিয়ে করে। আসলে ঘটনাটা হয়েছে অন্যরকম। বাবা মার বিয়ের সময় রেজিস্ট্রেশন ওয়াজ নট আ মাস্ট, আর এখন তো আইন করে দিয়েছে যে দ্য ম্যারেজ ইজ নট রেজিস্টার্ড, দেন ইটস নো ম্যারেজ অ্যাট অল। তো একবার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল, যেটা নাকি আমাদের পরম্পরা রীতি অনুযায়ী, আরেকবার হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য। আর সেই জন্য আপনারা দেখবেন বাবার হাতে দুটো এনগেজমেন্ট রিং, একটা আগের বিয়ের জন্য আর একটা এই রিসেন্টলি। আমার বড় মেয়ে খুব খুশি। আমি বললাম পাওনা রইলো, তোমার বিয়েতে আমাদেরকে নেমন্তন্ন করো। লাস্ট প্রশ্ন মিস্টার বি কুমার, রেডি? পি সরকার বাবা মারা যাওয়ার খবর পেয়ে জাপানে যান, ঠিক আছে, এবং তার কতদিন পরে আবার শো চালু করে? একদিন পর। কত প্লাস 10 মাস কত দেবে? ওকে নম্বর দিতে আমার খুব কষ্ট লাগছে, কারণ এটা কিন্তু ও বলতে হবে। ঠিক বলেছে, একদম পারফেক্ট, কারেক্ট অ্যান্সার। 10। ওই গল্পটা, ওই সত্যি। ঘটনাটা ভীষণ একটা ভীষণ সত্যি আমি বুঝতে পারি কেন। আমার এক্স্যাক্টলি আমার 3 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি। ওই যে ওটা মানে কত যে ব্যথা, মানে কোনো ওটা যায় না, কখনোই যায় না, হঠাৎ কখন যে ট্রিগার করে ফেলে। বাবা বাবা আমি কিন্তু না 7 মাস 8 মাস কাজ করতে পারিনি। আমি কাজের কথা, আমি একটা স্ক্রিপ্ট, একটা খাতা, একটা সিন লিখতে পারিনি। তুমি কি করে করলে গো? ফ্রম ভেরি নেক্সট ডে ওয়ার্কিং অন ইউর ফাদার শু। লিটারালি আই জাম্পড ইনটু মাই ফাদার শুজ। ব্যাপারটা হলো যে বাবা ওই শেষ শোয়ের দিন, তখন ওনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, স্টেজের মধ্যে প্রোগ্রাম করছেন, উনি বুঝতে পেরে গেছেন যে বোধহয় সময় এসে গেছে। উনি তবু দাঁতে কামড় দিয়ে লাগে ট্রু শোম্যান পুরো শোটা কমপ্লিট করলেন।
করে দিয়ে তা পাবলিককে বললেন, সংক্ষেপে বলি যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি শরীর খারাপ নিয়ে পুরো শোটা কমপ্লিট করলাম কারণ আমি আপনাদের ভালোবাসি, আর আমি একটা চুক্তিবদ্ধ, আমি বুঝতে পারছি আমার চলে যাওয়ার সময় এসে গেছে বলেছে। এবং এই পর্দাটা যেই নাকি মাটিতে মানে স্টেজে এসে হিট করবে ড্রপ সিনটা, তক্ষুনি আমার জীবনের চুক্তি শেষ হবে। তার আগে দুটো কথা বলিনি, আমি আপনাদের ভালোবাসি, আমি যাচ্ছি, আমি আবার ফিরে আসবো একটা নতুন চেহারায়, এবং দ্য শো উইল গো অন, আই প্রমিস ইউ, দ্য শো উইল গো অন। বলে আবার বললেন, আমার ছেলে প্রদীপ, হি ইজ রেডি, হি ইজ ইন ক্যালকাটা, আমার আদেশ রইল ও আসবে, আর দেখবেন আমার দলের যে সহকারীরা তার কি সাংঘাতিক ট্রেন্ড, আমি যেই মুহূর্তে মারা যাব ওরা না আমার ডেড বডিটাকে কি সুন্দরভাবে ক্যারি করে নিয়ে চলে যাবে, আর উল্টো দিকে উইংস দিয়ে আমি আবার ফিরে আসবো ইন ইয়াঙ্গার ফর্ম, অ্যান্ড দ্য শো উইল গো অন। গুড বাই ফর এভার, সি ইউ টুমরো বলে বাবা আস্তে করে কোলাস করলেন। পর্দা বন্ধ হলো। নাটক করতে গিয়ে বেশি নাটক প্রিয়, দলে সবাই দৌড়ে এসছেন যে এটা আপনি কি বললেন। বাবা তখন বললেন, যা বললাম সত্যি কথা। বলে বাবা তার হাতে দুটো আংটি, এই দুটো আংটি আস্তে করে খুললেন, খুলে আমার দলের সব থেকে সিনিয়র মোস্ট মেম্বার যতীন চৌধুরী তার হাতে দিলেন, দিয়ে বললেন যে প্রদীপ জহর কালকে আসবে, এটা ওকে দিয়ে দেবেন, ও যেন শো চালু রাখে। বাবার আদেশ ছিল, বাবার আদেশ। এবং আমি বাবাকে বরাবরই বলতাম যে আমি একজন জাদুকর হতে চাই, আমি কবে শুরু করব। বাবা তখন বলতেন যে সহমত বলে দেবো, আমি বলে দেবো। আমি বাবাকে যখনই বলতাম যে আমি ম্যাজিশিয়ান হতে চাই, বাবা বলতেন যে আগে লেখাপড়া শেষ করো, তারপর দেখা যাবে। আমি যখন এমএসসি পরীক্ষা দিচ্ছি, বাবা খুব খুশি, পরীক্ষাটা একটা শেষ হলো। তার আগে বাবা বলে গেছিলেন, তুমি এমএসসি পাস করার পর ম্যাজিক পাস করলে পরে ম্যাজিক শুরু করতে পারো। সেই জন্য আমি খুব সিরিয়াসলি এমএসসি পেছনে লেগেছিলাম। বাবা জাপানে চলে গেলেন, আমি পরীক্ষা পেছনে লেগে রইলাম, পাস করতেই হবে। আমি সিরিয়াসলি পরীক্ষা দিয়ে বসলাম বোকার মতো। পরীক্ষা ভালো হলো। যেদিন নাকি পরীক্ষা শেষ হলো, তারপরের দিন সকালে খবর পেলাম বাবা জাপানে মারা গেছেন। আমি গেলাম জাপানে ফ্লাই করে। বাবা ওই আংটি খুলে দেওয়ার সময় যতীন চৌধুরীকে বলে গেছেন যে প্রদীপ কলকাতা থেকে আসবে, ওকে বলে দেবেন যে ও জিজ্ঞেস করেছিল ও জাদুকর জীবন কবে থেকে শুরু করবে, ও যেন এটা পড়ে তারপরে শুরু করে, আগামীকাল থেকে যেন শো শুরু হয়, শো মাস্ট গো অন। আমি আংটি দুটো নিই, হাতে পড়ি, আমার তখন গায়ে পোশাক নেই। বাবার মৃতদেহ থেকে ওই জামাটা খুলে নেওয়া হয়, সেই পাগড়িও আমাকে পরতে হলো, তখনও ঘামে ভেজা। আমি পরলাম, কি অদ্ভুত ফিট করে গেল। বাবা জুতোটা প্রণাম করে পায়ে পড়লাম, দেখি ফিট হয়ে গেল। পাগড়িটা মাথায় পড়লাম, মনে হলো আমি যেন পাল্টে গেলাম। দলের সবাইকে বললাম যে বাবার মৃতদেহ তোমরা কলকাতায় নিয়ে যাও, চলো শো হবে। সবাই স্তম্ভিত। কলকাতা আসেন? আমি আসিনি। আমি সেদিন শো করেছি, এতগুলো দিন করলাম, যতদিন বেঁচে থাকবো আমি ম্যাজিক চালিয়ে যাবো। আমার এখন একটাই পরিচয়, আমি পিসি সরকারের ছেলে, পিসি সরকার জুনিয়র, আমি একজন জাদুকর। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আমার বাবা আমার মধ্যে দিয়ে বেঁচে থাকবেন,
ম্যাজিক বেঁচে থাকবে। আর সেই জন্য যদি কেউ ম্যাজিককে নষ্ট করার চেষ্টা করে, ম্যাজিককে যেন বিকৃত করে, আমার রক্ত জ্বলে ওঠে। আমি সেই জন্য বিদেশের অন্যান্য জাদুকরের সঙ্গে জিহাদ ঘোষণা করেছি, তোরা যদি 1 করিস আমি 1 কোটি করব, তোরা রাত্রে করিস আমি দিনে করব, হয়ে যাক 1 হাত। ভারতে ম্যাজিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ থাকবেই। যাই হোক যাই হোক, আমার সঙ্গে আমার বাবার প্রতিনিয়ত দেখা হয়, প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি মুহূর্তে। এখন আমি বুঝতে পারছি আমার বাবা চলে বেড়াচ্ছেন, আমার মধ্যে ঢুকছেন, জয়ের মধ্যে ঢুকছেন, আপনার মধ্যে ঢুকছেন, তোমার মধ্যে ঢুকছেন, দর্শকদের মধ্যে ঢুকছেন, সবাইকে আশীর্বাদ করছেন। এর নাম ম্যাজিক। একজন লোক যদি খুব ভালো তবলা বাজায়, যদি অসাধারণ তবলা বাজায়, সে আর তবলচি থাকে না, সে তখন তবলার জাদুকর হয়ে যায়। বাবা বলেছিলেন সেরকম জাদুকর হতে হবে, যে যার নিজের ফিল্ডে সর্বশ্রেষ্ঠ। আমাদের দেশ ম্যাজিকের দেশ, জাদুর দেশ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে পিসি সরকার লুকিয়ে আছে। প্লিজ সেটাকে বের করে নিয়ে এসো, পৃথিবীকে জানান দাও যে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের সেই পোটেনশিয়ালিটি আছে এবং সেটা যেন করে, এটা হতেই হবে। সেই কারণে বাবা আমাকে নিয়ে কি গর্ব করবেন, আমি আমার বাবাকে নিয়ে গর্বিত। বাপ হতো এইসা। সাবাস বাবা। Three things you don't like about him. প্রথমটা হচ্ছে ওর বদরাগ, রাগ। প্রচন্ড রকম রেগে যায় যখন যায়। এখন মানে আমি বলছি হ্যাঁ, লিটল বিট কন্ট্রোলড। আগে যেরকম ছিল, একটা ঘুষি মারলো দেওয়ালে, হয়তো দেওয়ালটাই ভেঙে গেল বা হাতটা ভেঙে গেল। হি ওয়াজ লাইক দ্যাট, মানে এরকম আর কি। প্রচন্ড ইমোশনাল। আর প্রচন্ড ইমোশনাল তো ভালো, আই থিঙ্ক গুড কোয়ালিটি। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এতটা হওয়া ভালো না, খুব বেশি। কারণ ও যখন কাউকে কিছু দিতে থাকে, বলতে থাকে, বা কাউকে কিছু মানে ওর ফিলিংটা মানে এক এক সময় আমার মনে হয় হি ইজ গোয়িং বিয়ন্ড, ইটস টু মাচ। তো মনে হয় এত ভালোবাসা দিয়ে রিটার্ন পাচ্ছে না মানুষ, মানে হ্যাঁ, হয়তো অনেকে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে না, বিকজ অফ হিজ সিম্পলিসিটি, বিকজ হি ইজ সো ইমোশনাল। দুইতে যদি শেষ হয়ে যায় তাহলে ঠিক আছে, থার্ডটা যদি না পায় খুঁজে পেতে বের করতে হবে না। আর একটা ওই মানে ভীষণ মানে এই লোক আর কি, বেহুশ লোক মনে হয় আমার এক এক সময়। যে বললাম যে নিজের খাবার দাবার, নিজের জামা কাপড় বা মানে হি ইজ সো ইনডিফারেন্ট, মানে এতটা উদাসীন হওয়াটা আমার মনে হয়, এতটা কবি হওয়াটা। কবি অফকোর্স কবি, মহাকবি। হ্যাঁ আমার মনে হয় এটা। বলবো আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতা? হ্যাঁ লিখেছো? হ্যাঁ, দুটো লাইন আমার মনে আছে। আরে নিশ্চয়ই। এই মুহূর্তে এরশাদ, আমার সম্বন্ধে। ওকে, হয়তো আমিই নই, অন্য একটা কেউ। হয়তো আমি নই, অন্য একটা কেউ হাসপাতালে কারোর সাথে বদলি হয়ে গেছে। সেই আমিটা কি জানে কোথায়? এই আমিটা এই যে দেখো এই বাড়িতে, এই আমিটা দিব্যি দেখো, আমি সেই আছি। হয়তো আমার বাবা মোটেই আমার বাবা নন, হয়তো আমার মা আমায় পেটে ধরেননি, হয়তো আমি জন্ম নিয়েই মরে গেছিলাম, ডাক্তারেরা বাবা মাকে কিচ্ছু বলেননি। আরো আছে, আর বলবো না। কি করে আসলে থটটা মাথায়? হাততালি। মহাকবি। ঠিক আছে, এটা পুরোটা না শুনে আমি যদি জানতে চাই থটটা কি করে, লিখতে বসলে খেয়ালটা কি করে আসে, হাউ ইউ থট অফ দিস কবিতা? এক এক সময় তো এক রকম ইমোশন আসে। এইটা ইমোশনটা, সেটা সেই ইমোশন তখন আমাকে যা তাড়িত করেছিল সেটা বেরিয়ে এসছে। আচ্ছা, অনেক সময় দেখা যায়, আমি একটুখানি আরো মাখো করি ব্যাপারটা করতে। হ্যাঁ চলুক না, ভালোই লাগে। আচ্ছা, অনেক সময় কিন্তু দেখবে এত বছর বিয়ের পরে
অনেক মনের কথা কিন্তু বলা যায় না সামনে, হ্যাঁ। কেন সবকিছু তো মানে ফর্মাল, মানে ন্যাকামো করছো কেন, থামিয়ে দেবে ওখানে, বলাই যায় না, চিঠিতে বলতে হয় বা মেল করতে হয়, ইভেন টু ইয়োর ওয়াইফ। আজকে এই শোতে সুযোগ দিচ্ছি স্যার, একটা একটা কিছু ওকে বলার মতো তো। হ্যাঁ মনের কথা। আমি জানি আমার পেটটা বড় মোটা, বুঝলে তো, এবং ওনার ফিগার, ওনার চেহারা, এই রে হি ইজ মোর ম্যানলি দ্যান হোয়াট আই অ্যাম, মোর হ্যান্ডসাম। মোর হ্যান্ডসাম। তুমি প্লিজ এড়িয়ে তাকিও না, আচ্ছা ঠিক এই আছে। রে ঠিক আছে? হি ইজ ব্লাশিং, মনের কথা, প্রাণের কথা। হি ইজ ব্লাশিং। Blushing। ব্লাসিং মানে কোথায় ঢুকবো ভাবছি, কোথায় ঢুকে যাবো। না না, সত্যি কথা বলছি। তুমি দেখো, আমি একদম কিন্তু আমি ভীষণ ঠোঁট কাটা লোক। আমি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, বাবা সবার নামে বদনাম করে লাভ নেই, আমাদের ছোট্ট বাঙালি পরিবারের মধ্যে, শিল্পীদের মধ্যে এরকম একটা ব্যাটা ছেলে, সম্পূর্ণ হি ম্যান, আমি খুব কম দেখেছি। এই রে না না, পড়ে যেতে। না, আরেকজন আছে, আমি হ্যাঁ অফ কোর্স। সুপার, क्या बात হলো? হলো। এই জন্য বলতে গেলাম, তেড়িয়ে তাকিও না। তুমি কি ইনসিকিউর হও বা তুমি ইনসিকিউর হও কোনো সময়? প্রথম দিকে ইনসিকিউর, তখন ইনসিকিউর না, প্রথম দিকে রাগ হতো। কয়েকবার হয়েছে যে অডিটোরিয়াম থেকে আই এম হিয়ার বলে আসছে এবং মেয়েরা I'm here, come on, হ্যাঁ, এসব। না না, একটা অ্যাক্ট ছিল আর কি, যেখানে পেছন থেকে ও আসতো অডিটোরিয়াম দিয়ে। আচ্ছা আচ্ছা। তাই সেখানে সমস্ত এভরিবডি ইজ হাগিং এবং হ্যান্ডশেক করতো, এ করতো, এবং লিপস্টিকের দুটো একটা ছাপও হাতে পড়তো। আমি সঙ্গে সঙ্গে বলতাম, যাও গিয়ে হাতটা ধুয়ে এসো তো, অসহ্য লাগছে। কিন্তু আস্তে আস্তে বোধহয় মানে সেগুলো এখন অনেক ছেলে মানুষ হয়ে গেছে ব্যাপারটা। এক্স্যাক্টলি। এখন আর ওর স্টেজের এন্ট্রিতে তো ওই একই মজার কারণে আমার একটা ম্যাজিক আছে, ওই চোখটাকে বেঁধে দিয়ে আমি দেখি, দেখতে পাই নাকি, মানে লোকে অঙ্ক দেয়, আমি সলভ করি, যে কোনো ভাষায় প্রশ্ন করেন আমি জবাব দিই, তার আগে লোকেরা আমার চোখটাকে বেঁধে দেন, সিল করে দেন ইত্যাদি। এবং ম্যাজিকটা হয়ে যাওয়ার পর আবার সেই রুমালটা খুলতে হয়। সে খোঁড়ার কাজটা দলের একটা মহিলার ওপর দায়িত্ব দেওয়া ছিল। তিনি ওই গেটটাকে খুলতেন এবং আমাকে রিলিজ করে দিতেন। তো জাপানে বিয়ের পর যখন আমরা প্রথম গেছি, মানে বিয়ের পর যখন গেছি, একদিন দেখি ও ড্রেসিং টেবিলের সামনে বসে সামনে একটা ঘড়ি নিয়ে আর রুমালে গিট নিয়ে খোলবার চেষ্টা করছে আর গালাগাল দিচ্ছে, ছোট লোক, পাজিব, বদমাইশ, রাক্ষসী ইত্যাদি। আমি বলে, কাকে বকছো? চুপ, ন্যাকা, দাঁড়াও। আসলে ব্যাপারটা কি হলো, ওর টাইম দেখছে যে এতক্ষণ লাগা উচিত কিনা। হ্যাঁ ওর ধারণা ওই মেয়েটা নাকি ইচ্ছে করে আস্তে আস্তে করে আমাকে স্পর্শ করে দেবে। হ্যাঁ করতো, হ্যাঁ করতো তো, ইচ্ছে করে করতো, সময় নিত। এবং আমি তারপরে আমি একদম আদা নুন খেয়ে রাখলাম যে I'll go over there and I'll do that because I've got every right to do that. সেদিন দেখলাম স্টেজের মধ্যে গিটটা খুলছে, এটা অন্য হাত, আমি বুঝলাম নতুন কেউ, আর আস্তে আস্তে খুলছে। আমি রেগে গেলাম যে এতক্ষণ টাইম নিচ্ছে কেন। তো যখন খুললো তাকে দেখি, ও তুমি, হাসলো, আমিও হাসলাম, একটা ফিসফিস করে বললাম, জনগণ জানেন না সেটা, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক। ও বলে ঠিক আছে। পরে আবার ড্রেসিং রুমে যখন ফিরে এসেছি, এসে বললাম যে তুমি তো বেশি সময় নিলে। ও তখন একটা ভালো জবাব দিয়েছিল, বেশ করেছি, আরো নেব। স্কোরটা জেনে প্রিন্স 10, শেখরদার 24, রেশমি +8, বিকুমার 16। কাকে হারাচ্ছি? রেশমি তোমাকে হারাচ্ছি, +8। নেক্সট রাউন্ড সেন্সার রাউন্ড, তুমি আসতে পারবে না।